আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রসায়নের টপ 100টা এমসিকিউ সলভ করব, যেখান থেকে তুমি যদি মনোযোগ সহকারে এই 100টা এমসিকিউ সলভ করতে পারো, তোমার এখান থেকে পরীক্ষায় মিনিমাম 15 থেকে 16টা এমসিকিউ তুমি হুবহু কমন পাবা। তো যারা অনেক টেনশনে আছো ফেল করবা কিনা পাস করবা, তারা চাইলে ক্লাসটি করতে পারো। ক্লাসটি করলে তোমার আশা করি সকল ধরনের কনফিউশন দূর হবে। তো চলো ক্লাস শুরু করে দিই আমরা। দেখো, এখানে প্রথম কোশ্চেন কোনটি মৌলিক পদার্থ। এখন মৌলিক পদার্থ বলতে কি বোঝায়? যেগুলো পদার্থ ভাঙলে শুধুমাত্র ওই পদার্থটাই পাওয়া যায়, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। এখন এখানে অপশনগুলো তাকাও, অপশনগুলা এখানে দেখো, কাঁসা, পিতল, ইস্পাত এবং লোহা। কাঁসা, পিতল, ইস্পাত এগুলোকে বলা হয় সংকর ধাতু। আর লোহাকে বলা হয় তোমার মৌলিক পদার্থ। কেন? কারণ লোহা শুধুমাত্র আয়রন দিয়ে তৈরি হয়। লোহা শুধুমাত্র আয়রন দিয়ে তৈরি হয়। আর বাকি যেগুলো আছে আয়রন, র আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সংকর ধাতু। এগুলো তোমার অনেক ধরনের পদার্থ, যেমন কাঁসাকে যদি ভাগো সেখানে তোমার অনেক ভিন্ন ভিন্ন পদার্থ থাকতে পারে, পিতল, ইস্পাত এগুলো ভিন্ন ভিন্ন পদার্থ থাকতে পারে, কিন্তু লোহাকে যদি তুমি ভাঙাও শুধুমাত্র লোহাই পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এই কারণে লোহাকে মৌলিক পদার্থ বলা হয়। তারপরে দেখো, মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? মানব শরীরে মোট ভিন্ন ভিন্ন ধরনের পদার্থ আছে 26টি। এখন এটা অ্যান্সার হবে 26টি। যেমন মানব শরীরে তোমার ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, বিভিন্ন ধরনের তোমার অ্যালুমিনিয়াম আছে, অনেক ধরনের পদার্থ আছে। এরকম পদার্থের সংখ্যা 26টি। তবে দেখো, ট্যাংস্টেনের ল্যাটিন নাম কোনটি? ট্যাংস্টেনের ল্যাটিন নাম, এগুলো এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখো, ট্যাংস্টেনের ল্যাটিন নাম হবে ওলফার্ম। ট্যাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফার্ম। এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের। তবে দেখো, কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে? এটা একটু কনফিউজিং কোশ্চেন, কেননা অনেক ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও কিন্তু আমরা পরমাণু চিনতে পারি। আবার দেখা যায় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দিয়েও আমরা চিনতে পারি। কিন্তু এখানে কি হবে? এখানে আসল উত্তর হবে প্রোটন। বোঝা গেছে? কারণ বর্তমান বিশ্বে তুমি পারমাণবিক সংখ্যা দিয়ে সকল ধরনের পরমাণুর আসল পরিচয় পাওয়া। যেমন ধরো 12, পারমাণবিক সংখ্যা কত? 12। এটা দ্বারা তুমি কি বুঝতেছো? এটা দ্বারা তুমি বুঝতেছো ম্যাগনেসিয়াম। আবার ধরো 13, 13 দ্বারা কি বুঝতেছো? 13 দ্বারা বুঝতেছো অ্যালুমিনিয়াম। তো এইভাবে তুমি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দ্বারা আসল পরিচয় বুঝতে পারবা। তারপরে দেখো, আয়রন নাইট্রেট যৌগে কতটি পরমাণু আছে? এখন আয়রন নাইট্রেট, এটা তো বাংলায় লেখা আছে, এটা তোমার সংকেতটা জানতে হবে। এটার সংকেত FeNO3, FeNO3 ব্র্যাকেটে 3। দেখো, এখানে অণু বলে নাই, এখানে বলছে পরমাণু। পরমাণুর ক্ষেত্রে দেখো, এখানে Fe আছে কয়টা? একটা। তারপরে দেখো, এই যে এন, এন আছে একটা, কিন্তু তার সঙ্গে 3 গুণ আছে, তাহলে এন আছে কয়টা? 3টা। তারপরে দেখো, অক্সিজেন আছে 3টা, তার সাথে 3 গুণ আছে, তার মানে 3 3 9। তাহলে মোট কয়টা আছে? 13টা। তাহলে মোট পরমাণু আছে কত? 13। অ্যান্সার হবে 13। তারপরে দেখো, ক্যালসিয়াম ফসফেট অণুতে মোট কতটি পরমাণু বিদ্যমান? ক্যালসিয়াম ফসফেটের তোমার সংকেতটা জানতে হবে। এটা যদি সংকেতটা তুমি ভুলে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু বের করতে পারবে না। সংকেতটা দেখো, ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4, তারপরে 2। এটা ক্যালসিয়াম ফসফেট। হ্যাঁ দেখো, ক্যালসিয়াম এখানে কয়টা আছে? 3টা, তাহলে 3 প্লাস এখানে ফসফরাস কয়টা আছে? 2টা, তাহলে 2 প্লাস অক্সিজেন আছে 4টা, তার সঙ্গে 2 গুণ আছে, তাহলে কত হবে? 4 দ্বিগুণী 8। তাহলে কত হবে? দেখো, 10 আর 3 13, তাহলে এটাও হবে 13। অ্যান্সার হবে 13। তারপরে দেখো, কোন মৌলের কোনো মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? এটা কিভাবে তুমি বের করবে? এটার জন্য তোমার পরমাণুর এগুলা জানতে হবে, যে মৌলের মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করা জানতে হবে। দেখো, এখানে আমরা সোডিয়ামের ক্ষেত্রে বের করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 এবং ভর সংখ্যা 23। তবে দেখো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8 এবং ভর সংখ্যা 16। তারপরে দেখো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 এবং ভর সংখ্যা 19। তারপর অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
13, ভর সংখ্যা হচ্ছে 27। তো এটা যদি তুমি হচ্ছে কি বলছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এখন ইলেকট্রন এখানে কত? 11। ইলেকট্রন 11, প্রোটনও 11। নিউটন সংখ্যা কত এখানে দেখো তো? নিউটন সংখ্যা কত? 23 থেকে 11 বাদ দাও, তাইলেই তো আসতেছে 12। তারপরে এখানে নিউটন সংখ্যা কত? 16 থেকে 8 বাদ দিলে 8। তবে এখানে নিউটন সংখ্যা কত? এখানে নিউটন সংখ্যা হচ্ছে 19 থেকে 9 বাদ দাও 10। এখানে নিউটন সংখ্যা কত? 27 থেকে 13 বাদ দাও, সেক্ষেত্রে কত হচ্ছে? 14। আর আমাদের বলছে ইলেকট্রন, প্রোটন এবং নিউটন সংখ্যা সমান কোথায়, বুঝছো? ইলেকট্রন, প্রোটন। এখন এটা দেখো, অক্সিজেনের প্রোটন হচ্ছে 8, নিউটনও 8 এবং ইলেকট্রনও কিন্তু 8। তাহলে অ্যান্সার কোনটা হবে? অক্সিজেন। তারপরটা দেখো, এখন অ্যালুমিনিয়াম 3+ কতটি ইলেকট্রন আছে? কারণ আমরা কি জানছিলাম, এই যে 13টা এটা হচ্ছে প্রোটন সংখ্যা। কারণ প্রোটন সংখ্যা উপরে আবার 3+ আছে, তার মানে 3টা ইলেকট্রন এখান থেকে চলে গেছে। প্লাস মানে কি চলে যাওয়া, তো 3টা যদি চলে যায় তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হবে 10। ইলেকট্রন সংখ্যা কত হবে? 10। তারপরে দেখো, স্ক্যান্ডিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে? তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তাহলে 21 থেকে যদি তোমার 3টা ইলেকট্রন চলে যায়, সেক্ষেত্রে কত থাকে? 18। তাহলে অ্যান্সার হবে 18। তারপরে দেখো, ট্রিটিয়ামে নিউটন সংখ্যা কত? ট্রিটিয়াম, তোমরা হাইড্রোজেনের রূপভেদগুলো অবশ্যই জানো। এটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে ট্রিটিয়ামে নিউটন সংখ্যা কি? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে এটা যদি ট্রিটিয়াম হয়, এখান থেকে তুমি নিউটন সংখ্যা সহজেই বের করতে পারবা। নিউটন সংখ্যা হচ্ছে 2। তবে দেখো, হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটির নিউটন সংখ্যা কত? তো এটা আমরা পাইছি না, আগের কোশ্চেনে দেখছি না, হাইড্রোজেন মৌলের সর্বশেষ তোমার সর্বশেষ আইসোটোপটি কি ছিল? ট্রিটিয়াম। ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 3 থেকে 1 বাদ দিছি 2। তাহলে এটাও সেম কোশ্চেন, 2। তারপর এটা দেখো, হাইড্রোজেন বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা তোমাদের আসতে পারে। তাই হাইড্রোজেন বর্ণালীর সর্বপ্রথম যে ধারণা দেয় তার নাম হচ্ছে কি বলতো? তার নাম কি? নিলস বোর। তার নাম হচ্ছে নিলস বোর। এটা একটু মুখস্থ টাইপের। দেখো, বোর মডেল অনুসারে mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। এখানে n দ্বারা নিচের কোনটি বোঝায়? এটা তো বুঝতেইছো, n দ্বারা বোঝায় হচ্ছে প্রধান, বলতে হচ্ছে বোঝাচ্ছে কি? n বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রধান শক্তি স্তর বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। n দ্বারা বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর l দ্বারা কি বোঝাচ্ছে? l দ্বারা বোঝাচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপরে দেখো, তারপরে হচ্ছে এম দ্বারা বোঝাচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এম দ্বারা কি বোঝাচ্ছে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপরে হচ্ছে এস দ্বারা হচ্ছে স্পিন। স্পিন মানে হচ্ছে ঘূর্ণন। স্পিন মানে কি? ঘূর্ণন। তাহলে এস দ্বারা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন দ্বারা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপরে দেখো, সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? এখান থেকে তুমি হচ্ছে এন এর মান তুমি সহজেই বুঝতে পারতেছো। এন এর মান হচ্ছে সি শক্তি স্তর বলতে 3 নাম্বার শক্তি স্তর বোঝাচ্ছে। সি এখানে কার্বন নয়, সি শক্তি স্তর বলতে 3 নাম্বার। তাহলে হচ্ছে এ বি সি 3 নাম্বার। আর হচ্ছে 2 পাই, 2 × 3.14। আর হচ্ছে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻³ বা 10⁻³৪। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসবে 3.16 ইন্টু 10⁻³৪। তাহলে এটা কোন নাম্বার অপশনে আছে? খ। খ নাম্বার অপশনে আছে। তারপরে দেখো, বোর পরমাণু মডেল অনুসারে বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? এখানে বোর পরমাণু মডেল অনুসারে যে পরমাণুর তোমার হাইড্রোজেনের মতো আচরণ করে, সেটা হচ্ছে তোমার ব্যাখ্যা করা যায়। তাহলে হাইড্রোজেনের মতো আচরণ কোনটি করে? এখানে তো হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়ামের এখানে ইলেকট্রন 2।
তারপরে দেখো হিলিয়াম প্লাস মানে কি, দুইটা থেকে একটা চলে গেছে তাহলে কত, এক। তারপরে লিথিয়াম প্লাস, লিথিয়াম তো তিন, তিন থেকে এক চলে গেলে দুই। তবে লিথিয়াম কত, থ্রি। তাহলে এক কত, এই যে এটা এটা হচ্ছে হাইড্রোজেনের মতো আচরণ করতেছে, তার মানে এটা হবে অ্যান্সার। তারপরে দেখো n সমান 4 এবং l সমান 2 এর জন্য কোন উপশক্তি স্তরটি সম্ভব। এখন n সমান 4 বলতে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, আর l সমান 2, l সমান 2 বলতে সহকারী কোয়ান্টাম সংখ্যা 2। তাহলে এটার জন্য কত, এখানে 4, l যদি তোমার 0 হয় তাহলে হচ্ছে s অরবিটাল, l যদি হচ্ছে 1 হয় তাহলে p অরবিটাল, l যদি হচ্ছে 2 হয় তাহলে d অরবিটাল, এটা যদি 0 হয় তাহলে হচ্ছে s অরবিটাল, আর l যদি হচ্ছে 3 হয় তাহলে হচ্ছে f অরবিটাল। তাহলে দেখো l সমান 2 তাহলে কি হবে, d, 4d হবে। 4d কই আছে, এই যে এটা 4d। তারপর একটু তাকাও, প্রধান শক্তি স্তর n সমান 3 এবং উপশক্তি স্তর l সমান 2 এর জন্য কোন অরবিটালটি পাওয়া যায়। এটা তো আগেরটার মতনই, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 3। তারপর l সমান 2 এর জন্য আমরা কি দেখছিলাম, d, তাহলে কি হবে 3d। তারপর দেখো n সমান 3 হলে কোন অরবিটালটি অসম্ভব। n সমান যদি 3 হয় কোনটি অসম্ভব দেখো তো। আমরা n সমান সমান 3 এর জন্য কিভাবে বুঝছিলাম, এখানে হচ্ছে এস পি ডি, এল, দেখো এল যদি 0 হয় তাহলে কি হয় এস, যদি এল যদি হচ্ছে 1 হয় সেক্ষেত্রে হবে কি পি, এল যদি হচ্ছে 2 হয় হবে কি ডি, আর এল যদি হচ্ছে 3 হয় হবে কি এফ। এখন 3 নাম্বার অরবিটাল, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দেওয়া আছে 3, এখন 3 এর জন্য তো এই এল সমান 3 কখনোই হবে না, এটা কি হবে, কখনোই হওয়া সম্ভব নয়। এই কারণে এটা সর্বোচ্চ এই তিনটা হইতে পারে, সর্বোচ্চ এই তিনটা কি হইতে পারে। তো এখানে দেখো কোনটা আছে, ডি আছে, কোনটা হইতে পারে না, তাহলে এই তিনটা হইতে পারে, হইতে পারে না এফ, 3f, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে দেখো ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত। এখন ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস তোমাকে জানতে হবে, এটা কিভাবে বের করবা তুমি, ম্যাঙ্গানিজ ইলেকট্রন বিন্যাস করবা, ম্যাঙ্গানিজ হচ্ছে কত 25, তাহলে করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা হলো এখানে 18টা। তারপরে কত হবে 4s2, তারপরে হবে হচ্ছে 3d, কত 20টা, তারপর 5টা 3d 5। বলছে ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত, সর্বোচ্চ শক্তি স্তরের মান কত 4, তাই না, এই যে 4, তাহলে অ্যান্সার কত হবে এইটা, সর্বোচ্চ শক্তি স্তর এই যে 4, তাহলে অ্যান্সার কি হবে 4। তারপরে দেখো ক্রোমিয়াম 3+ এর এম সেলে কয়টি ইলেকট্রন আছে। এম সেল, তোমরা কি জানো এম সেল কি, কে এল এম এন, এখন এটার এম সেলে কি কি আছে এটা বুঝতে হবে। কারণ ক্রোমিয়ামের তুমি করো, সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করো, ক্রোমিয়াম এখানে 3+, তো যদি করি আমরা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তারপরে 3d, 4, এটা হবে 3d। নাও, এটা হওয়ার কথা ছিল কত, ক্রোমিয়াম 24, তাহলে 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তিনটা ইলেকট্রন চলে গেছে। তিনটা ইলেকট্রন যদি চলে যায় তার মানে কি করতে হবে আমাদের, প্রথমে শেষ কক্ষপথ থেকে দুইটা চলে যেতে হবে, আর একটা যাবে, আরেকটা কোথা থেকে যাবে, এটা থেকে যাবে, তাহলে এখানে হবে 3d3। এখন বলছে এম সেলে কয়টি ইলেকট্রন আছে, এম সেল কোনগুলা, দেখো কে এল এম এন, কে এল এম এন, কে সেল কোনটা, এটা হচ্ছে কে সেল, এল সেল কোনটা, এটা হচ্ছে এল সেল, তারপর এম সেল কোনটা, এই যে এটা এম সেল, এই যে থ্রি, যেটা হচ্ছে থ্রি এটা হচ্ছে এম সেল, তাহলে 3s2, 3p6, তারপরে 3d3, তাহলে মোট কত আছে একটু গণো,
2 আর 6 8, 8 আর 3 11, তাহলে অ্যান্সার কত হবে? 11। এবার বুঝছো, যদি কে সেল বলতো তাহলে অ্যান্সার হইতো কত? 1s এর উপরে জয়টা ইলেকট্রন আছে তত, 2। যদি এল সেল বলতো তাহলে এইটা হইতো যে 2 আর 6 8। এম সেল বলছে এই জন্য এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, 3 গুলা সব ইলেকট্রন যোগ করে দিছো। যদি এন শেল বলতো তাহলে 4s এর উপরে যত থাকতো তত। বোঝা গেছে? আর দেখো, এখন বলছে Fe3+ আয়নের এম শেলে কয়টি ইলেকট্রন আছে? এটাও আগের মতনই, Fe3+, Fe3+, আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তারপর হচ্ছে 3d কত ফেরাস হচ্ছে 26। তাহলে দেখো, এখানে 6 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো 3টা ইলেকট্রন চলে গেছে। তাহলে 3টা ইলেকট্রন যদি চলে যায়, প্রথমে আমাদের কি করতে হবে? শেষ কক্ষপথ থেকে পাঠাই দিতে হবে 2টা, তারপর আরেকটা যাবে এখান থেকে। তাহলে এখান থেকে যদি যায়, এখানে কত হবে? একটা গেলে 5। তাহলে বলছে এম সেল, এম সেল কোনটা? এই যে এটা, 3 গুলা। তাহলে যোগ করো, 2 প্লাস হচ্ছে 2 প্লাস 6 প্লাস হচ্ছে কত? 5। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 6 যোগ করলে হয় 11, 11 আর 2 13। তাহলে অ্যান্সার কত? গ, 13। তবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? এখন সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে কি বোঝাচ্ছে? যে একটু আগে আমরা যেগুলো ইলেকট্রন বিন্যাস করলাম এভাবেই আমরা নর্মালি করব। এখন দেখো অক্সিজেন, অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, অক্সিজেনে হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখো 1s2, 2s2, 2p4, কারণ অক্সিজেন কত? 8। তারপরে দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, কত হলো? 10টা। তারপরে 3s2, কারণ ম্যাঙ্গানিজের 12। দেখো এগুলা কিন্তু নর্মালি হচ্ছে, ব্যতিক্রম কিন্তু হচ্ছে না। এখন ক্রোমিয়ামের দেখি, আমরা ক্রোমিয়ামের করি, ক্রোমিয়াম কত? 24। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কত হলো এখানে? 18। তারপরে দেখো 4s2, তারপরে 3d4। এখন দেখো ভাইয়ারা, এখানে হচ্ছে 3d, ডি অরবিটালে কয়টা আছে? 4টা আছে। এখন ডি অরবিটাল সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ডি অরবিটাল সবসময় অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ, অর্ধপূর্ণ কিংবা হচ্ছে পরিপূর্ণ ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো এখানে যেহেতু 4টা ইলেকট্রন আছে, সে চাবে অর্ধপূর্ণ অর্থাৎ D5 5টা ইলেকট্রন গ্রহণ করতে। এজন্য সে এই 4s2 থেকে একটা ইলেকট্রন এখানে ধার করে নেবে। একটা ইলেকট্রন যখন এখানে ধার করে নেয়, তখন আলটিমেটলি কি হয়? আলটিমেটলি হয় এখানে তোমার 1 চলে আসে আর এখানে 5 চলে আসে। তাহলে তোমার এখানে 4s1 হবে আর এখানে 3d5 হবে। তাহলে কি হলো? ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম। বোঝা গেছে? আর দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? এটা এখানেও আছে, সেম কোশ্চেন, ক্রোমিয়াম। কিন্তু এখানেই কপারও কিন্তু সেম, কপারও অ্যান্সার হবে। কেন? কপার হচ্ছে 29। এখন আমরা দেখব এটা হচ্ছে 29 কিভাবে হয়। 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p6, 4s2, তারপরে 3d কত? 9। দেখছো এটা কি করছে? এটাও কিন্তু এই যে পরিপূর্ণ মানে D10 এর অনেক কাছাকাছি, D10 থেকে একটা কম। সে এক্ষেত্রে কি করবে? এই যে এখান থেকে তোমার 2টা আছে 4s এর, 2টা থেকে সে একটা ধার করে এখানে নিয়ে আসবে। সে নিয়ে আসলে তাহলে এখানে কি হচ্ছে? এখানে 4s1 হচ্ছে আর এখানে 3d10 হচ্ছে। এখানে হচ্ছে 4s1 আর এখানে 3d10। তাহলে দেখো পরিপূর্ণ, তার মানে এটা দুইটাই অ্যান্সার, দুইটাই ব্যতিক্রম। ক্রোমিয়াম এবং কপার এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, এটা মাথায় রাখবা। এই দুটা এখানে কি? ব্যতিক্রম। তারপরটা দেখো, এখন এখানে বলছে যে n-1 D10 এবং ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি? একটু আগে কিন্তু আমরা এটা করছি না? এখানে কত ছিল? এখানে কত ছিল? এখানে 3d10 ছিল এবং হচ্ছে 4s1 ছিল। এটা কি কপারের ক্ষেত্রে না? কপারের ক্ষেত্রে না, এখানে 4s2 ছিল নরমালি। সেখান থেকে একটা ইলেকট্রন ধার করে আমরা 3d নিয়ে আসছি। এটা কপারের ক্ষেত্রে। তো কপারের ক্ষেত্রে হলে অ্যান্সার কি হবে? কপার হবে।
এখন দেখো কোন ইলেকট্রন বিন্যাস অধিক স্থিত। এখন অধিক সুস্থিত বলতে আমরা কি বোঝাইছি? তোমার হচ্ছে ডি অরবিটাল, এখানে তাকাও সবগুলাই কিন্তু ডি, সবগুলাই ডি অরবিটাল। এখন ডি অরবিটালের ক্ষেত্রে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ অধিক সুস্থিতিশীল। এখন অর্ধপূর্ণ বলতে কি ডি5 এবং পরিপূর্ণ হচ্ছে ডি10। তাহলে এখানে দেখো ডি10 কোনটা আছে, এই যে এটা ডি10 আছে, তার মানে এটা পরিপূর্ণ। তাহলে কি বলছে? অধিক সুস্থিতিশীল। তাহলে এটা হবে অ্যান্সার। তারপরটা দেখাও, এখানে বলছে ফেরাস 2+ এর ক্ষেত্রে নিউটন সংখ্যা 30 বিজারক হিসাবে কাজ করে, ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, আর নিচের কোনটি সঠিক? দেখো তো সংখ্যা কত এখানে? 26। তাহলে 26 যদি বিয়োগ করো তাহলে তোমার 30 নিউটন সংখ্যা। বুঝা গেছে? তাহলে 1 নম্বরটা সঠিক। তারপরে 2 নম্বরটা দেখি। এখানে বলছে বিজারক হিসাবে কাজ করে। এখন বিজারক বলতে কি বোঝাচ্ছে? বিজারক বলতে যেটা হচ্ছে জারণ ক্ষমতা আছে সেটা হচ্ছে বিজারক। আমরা কি জানি? জারণ মানেই সারণ, বিজারক মানে কিন্তু জারণ। এটা মাথায় রাখবা, বিজারণ মানে কি, বিজারক মানে কি জারণ, আর হচ্ছে জারক মানে হচ্ছে বিজারণ। তাহলে এখানে জারণ কেন? যেটা ইলেকট্রন ছাড়তে পারে তাকেই আমরা জারণ বলি। জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ, এখানে ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে, তার মানে এটাও সঠিক। তারপরে দেখো ইলেকট্রন বিন্যাস কি বলছে? 3d6 এবং 4s2। এখন এখানে আর্গন, আর্গন কত? 18। আর্গন কত? 18। 18টা ইলেকট্রন চলে গেছে। 18 আর 2 20 আর 6 26। কিন্তু দেখো এটা কি ইলেকট্রন বিন্যাস হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এটার ইলেকট্রন দুইটা কিন্তু চলে গেছিল, তাহলে এটা হয় নাই। এটা কিন্তু দুইটা ইলেকট্রন চলে গেছিল, তাহলে এখানে দুইটা এই 4s2 হইতো না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 নম্বরটা অ্যান্সার হবে। তারপরটা দেখো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত গ্রাম? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত গ্রাম? তাহলে আমরা এটা কিভাবে বের করব? একটা পরমাণুর ভর আমরা জানি, একটি একটি পরমাণুর ভর কত? 4.482 ইন্টু 10^23। এটা হচ্ছে একটি পরমাণুর ভর। এখন যদি তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে তাহলে কি হবে? আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে বলে তোমাকে, আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে বলে, তাহলে এই যে উপরে যেটা আছে এটাকে তুমি হচ্ছে ভাগ দিবা 1.67 ইন্টু 10^24 দিয়ে, 2 ইন্টু 10^23। এটাকে ভাগ দিবা হচ্ছে 1.67 ইন্টু 10^24। তাহলে যেটা আসবে সেটাকে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। কিন্তু আমার তো এটা চাই নাই, আমার চাইছে কি একটি পরমাণুর ভর চাইছে, তাহলে অ্যান্সার কি হবে? খ। এখন দেখো 28 নাম্বার, একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি 4.482 ইন্টু 10^23 গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? দেখছো আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে একটু আগে আমরা শিখাইছি না আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। তাহলে কি হবে? আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? 4.482 4.482 ইন্টু 10^23, এটাকে তুমি 1.67 ইন্টু 10^24 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার অ্যান্সার আসবে কত? 27। অ্যান্সার আসবে 27। আচ্ছা তাকাও দেখো, এই কোশ্চেনটা তোমরা অনেকে বুঝো নাই মনে হয়, আর একটু বুঝাই দেই। এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে প্রকৃত ভর ডিভাইডেড বাই মোট ভর। একটা পরমাণুর ভর কত? একটা পরমাণুর ভর হচ্ছে 1.67 ইন্টু 10^24। কত? 24। এটাকে যদি তুমি ভাগ করো, যদি হচ্ছে প্রকৃত ভরটাকে যদি তোমার মোট ভর দ্বারা ভাগ করো তাহলে তোমার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আসবে। তাহলে অ্যালুমিনিয়াম, এটা কি অ্যালুমিনিয়ামের? তাহলে অ্যালুমিনিয়ামের ভর কত আমরা জানি না। অ্যালুমিনিয়াম হচ্ছে 23, সরি 13, 13, আর এটার ভর হচ্ছে 27। তাহলে এই মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর পরেরটা দেখো, কোন মৌলের একটি পরমাণুর ভর দেয়া আছে 3.0
154 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? একদম সেম সূত্র। দেখো তো তোমরা পারবা না এটা, এটা সেম সূত্র, শুধু তোমরা সূত্রটা ফেলাই দিবা তাইলে চলে আসবে 3.154 ইন্টু 10 ইনভার্স 23, 10 ইনভার্স 23 এটাকে 1.67 ইন্টু 10 ইনভার্স কত 24, এটা দ্বারা যদি তোমরা ভাগ করো তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে 19। তোমরা ক্যালকুলেটারে সহজেই করতে পারবা। তারপর একটা দেখো, কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? আপেক্ষিক আণবিক ভর বেশি, আণবিক ভর তোমরা বের করতে পারো না? দেখো, প্রথমটা হচ্ছে H2SO4, এটা আণবিক ভর। কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয়েছে? এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2। এখানে দেখো 4 আর 2 6 আর 2 8, আর এখানে 6 আর 3 9। তাহলে সবচেয়ে বেশি কোনটা আমরা বের করবো এখন? দেখো, তারপরে হচ্ছে HNO3, তারপর দেখো হাইড্রোজেনের 1 যোগ, তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ভর হচ্ছে 14, তাহলে 14 যোগ অক্সিজেনের হচ্ছে কত 16, 16 কে 16, 16 দ্বিগুণে 32, 3 16 48। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে আসে 63। তারপরে দেখো H2CO3, এটা সেম টু সেম হিসাব করলে কত আসবে? H2CO3 এর এর আণবিক ভর হিসাব করলে আসে, আচ্ছা 12 2 হাত থাকলো 1, আচ্ছা ঠিক আছে 62। তারপরে HCl এর হচ্ছে 36.5। তাহলে দেখো তো সবচেয়ে বেশি কোনটা? H2SO4 না? তাহলে অ্যান্সার কি হবে? ক। তারপরে দেখো TC99 এর লাইফ টাইম কত ঘন্টা? এটা হচ্ছে একটা আইসোটোপ, তো এটার লাইফ টাইম এটা মুখস্থ করবা তোমরা 6 ঘন্টা। এটা বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ বিদ্যা। তারপর একটা দেখো, বিজ্ঞানী মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কতটি ছিল? প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা ছিল 8টি, পরবর্তীতে সেটা সংশোধন করে কি করা হয়েছে 7টি কলাম এবং সারি করা হয়েছে 18টি। কিন্তু প্রথমে যখন তিনি হচ্ছে যে পর্যায় সারণী করছিলেন তার কলাম সংখ্যা কয়টি? 8টি। তারপরে দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর, পারমাণবিক ভর। কারণ যখন প্রথম প্রথম মেন্ডেলিভ পর্যায় সারণীটা তৈরি করছিল, ভরের উপর নির্ভর করে সে এই মৌলগুলোকে চিনতে পারতো, কোনটা কোন মৌল, এর বৈশিষ্ট্য কি, এগুলো সবকিছু সে পারমাণবিক ভর দ্বারা নির্ণয় করতো। কিন্তু পরবর্তীতে সেটা পারমাণবিক সংখ্যার মাধ্যমে আমরা নির্ণয় করি, যে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা, যেমন 8 বললে আমরা অক্সিজেন বুঝি, 10 বললে আমরা নিয়ন বুঝি, এভাবে। কিন্তু ফার্স্ট টাইম যখন ছিল তখন পারমাণবিক ভর। এখন দেখো, পর্যায় সারণীর গ্রুপ 3-এ কতটি মৌল আছে? পর্যায় সারণীর গ্রুপ 3-এ কতটি মৌল আছে? এটা হচ্ছে মুখস্থ, এটা তোমরা মনে রাখবা। ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট পর্যায় গ্রুপ 3-র মৌলগুলা কি কি? দেখো, স্ক্যান্ডিয়াম, তারপরে হচ্ছে ইরিয়াম, তারপরে হচ্ছে এই যে ল্যান্থানাইট, তারপরে কি অ্যাক্টানাইট। এখন এই ল্যান্থটা আছে তোমার 15টি করে, তাহলে 15 15 30 আর 2 32, তাহলে মোট কয়টি আছে? 32টা। তারপরে দেখো, অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কত? অ্যাক্টিনাইট সারির কয়টি আছে বলো তো? এই 15টি না? তাহলে 90 থেকে 103 পর্যন্ত, তাহলে এইটা এটা হবে অ্যান্সার। তারপরে দেখো, পর্যায় সারণীর কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? কোন গ্রুপে? আমরা একটু আগে কি করছিলাম, 3 নাম্বার গ্রুপে কয়টি আছে? 32টি আছে, ঠিক না? 2 নাম্বার গ্রুপে তো এত বেশি নাই, 1 নাম্বারেও নাই, সব সমান সমান। 17তেও এত বেশি নাই। 17 নাম্বার কি? হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক না? তারপরে 2 নাম্বার গ্রুপে হচ্ছে এরকম 7টা, তো সবচেয়ে বেশি আছে 32টা, সেটা হচ্ছে 3 নাম্বার গ্রুপে। তারপরে দেখো, সালফার, সালফারের সাথে নিচের কোন মৌলের মিল আছে? এখন সালফারের সঙ্গে নিচের কোন, এখন গ্রুপ, আমাদের গ্রুপ মিলাইতে হবে। কিভাবে আমরা মিলাবো? আমরা জানি গ্রুপে হচ্ছে সালফার যে গ্রুপে আছে সেখানে অক্সিজেনও আছে, সালফারও আছে, আবার হচ্ছে সিলিকন সি, তাহলে এস ই, ছন্দ দিয়ে মনে রাখবা তোমরা, ওএসএসসি তে পড়ে। তাহলে অ্যান্সার কি হবে? অক্সিজেন। কোনটি ডি ব্লক মৌল?
ডি ব্লক মৌল কোনগুলা? এটা হচ্ছে তোমার 21 থেকে যে 30 নাম্বার পর্যন্ত, যেমন 21 নাম্বার পারমাণবিক সংখ্যা থেকে 30 নাম্বার পারমাণবিক সংখ্যা। স্ক্যান্ডিয়াম আছে, টাইটানিয়াম আছে, ভ্যানাডিয়াম আছে, তারপরে কি ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো এখানে ডি ব্লক মৌল কোনটা আছে বলো তো? ডি ব্লক মৌল আছে টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম। তারপর দেখো কোন মৌলটি হ্যালোজেন গ্রুপ। আমরা হ্যালোজেন গ্রুপ পড়ছি না? 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা। তো এখানে হ্যালোজেন গ্রুপ কোনটা? ফ্লোরিন। তারপরটা দেখো, নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? কারণ এটা গ্রুপ, গ্রুপ বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এই ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন নিকেলের পারমাণবিক সংখ্যা 28। মানে আমরা বের করি, আমরা শিখছিলাম যে আর্গন হচ্ছে কত? 18। তারপর হচ্ছে 4s2, তারপর কত? 3d 8, 28 যেহেতু 20, 20 আর 8 28। এখন বলছে নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ, পর্যায় কিন্তু চাই নাই, গ্রুপ চাইছে। তাহলে আমাদের এস এবং ডি থাকলে কি হয়? এই দুইটা যোগ করে দিতে হয়। এস এবং ডি থাকলে এই দুইটা যোগ করে দিতে হয়। তাহলে কত হবে? এখানে 2 আর 8 যোগ করলে হবে 10। যদি তোমার পি থাকতো তাহলে কি হইতো? এস এবং পি, তাহলে এস এবং পি যদি থাকতো তাহলে এস এবং পির সঙ্গে আরো 10 যোগ করে দেওয়া লাগতো, তখন অ্যান্সার অন্যরকম হয়ে যেত। বোঝা গেছে? আর যদি লাস্টে শুধু এস থাকে তাহলে শুধু এস এর উপর জয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তোমার গ্রুপ নির্দেশ করে। তারপরটা দেখো, 1s2, 2s2, 2p1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এই যে আমরা বলছি না, এস এবং পি যদি তোমরা দেখো, এটা যোগ করে তার সঙ্গে কি করবা? 10 যোগ করে দিবা। তাহলে এস এবং পি কত? এখানে 2s, এটা 1s কেন নিলাম না? কারণ এটা অন্য পর্যায়ে চলে গেছে। আর এখানে 2s, দুটাই 2 আছে, এই জন্য এস এবং পি আমরা নিছি এখানে। তাহলে এস এবং পি থাকলে এস এবং পি যোগ করে তার সঙ্গে কি করতে হয়? 10 যোগ করে দিতে হয়। তাহলে এস এর উপর কয়টা ইলেকট্রন আছে? দুইটা। পি এর উপর আছে কয়টা? একটা। তার সঙ্গে 10 যোগ, তাহলে মোট কত হচ্ছে? 11 আর 2 13। তাহলে অ্যান্সার কত হবে? 13, গ্রুপ 13। তারপরে দেখো, এক্স, এটা একটা সাংকেতিক চিহ্ন। মৌলটির অবস্থান কোন পর্যায়ে? 19 নাম্বার মৌল। 19 নাম্বার মৌল কোনটি বলো তো? আমরা পড়ছিলাম না, আর্গনের পরে কি? পটাশিয়াম। আর্গন 18, পটাশিয়াম 19, তাই না? 19। তাহলে কি হবে? এখানে আর্গন আমরা 18 পর্যন্ত নিছি, তারপরে 4s1। তাহলে এটা কোন পর্যায়ে? পর্যায় কোনটা? এই যে 4। কোয়ান্টাম সংখ্যা যেটা সেটাই হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা, এটাই হচ্ছে তোমার পর্যায় নির্ণয় করে। মানে সর্বোচ্চ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, এটাই হচ্ছে তোমার পর্যায়। অ্যান্সার কি হবে? 4। তারপরটা দেখো, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে আমরা কি করব? ইলেকট্রন বিন্যাসটা করি। আর্গন, তারপরে 4s2, তারপরে 3d6। বলছে কোন পর্যায়ে, গ্রুপ কিন্তু চায় নাই। পর্যায় বললে সর্বোচ্চ যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেইটা। তাহলে সর্বোচ্চ এখানে কত? 4। তাহলে অ্যান্সার কি হবে? চতুর্থ। তারপরটা দেখো, এক্স মৌলটি 26, তাহলে 26 নাম্বার পর্যায়ে 26 নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? ফেরাস। ফেরাস বা হচ্ছে আয়রন। এখন বলছে যে রঙিন যৌগ গঠন করে। এখন দেখো রঙিন যৌগ কোনগুলা গঠন করে? আমরা জানি যেগুলো হচ্ছে ডি অরবিটাল আছে তারাই হচ্ছে রঙিন যৌগ গঠন করে। তো আমরা 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলা, এগুলাই তো ডি অরবিটাল আছে, তাই না? ডি অরবিটাল মানে এরা হচ্ছে অবস্থান্তর মৌল। এখন অবস্থান্তর মৌলগুলাই সাধারণত রঙিন যৌগ গঠন করে, তাহলে এটা সঠিক। তারপরে দেখো, ধাতব হ্যালাইড গঠন করে। ধাতব হ্যালাইড কি গঠন করে? তো অবশ্যই, কারণ এটা একটা ধাতু, তাই না? ফেরাস ধাতু। এর সঙ্গে হ্যালাইড মানে কি? হ্যালোজেন গ্রুপের কি কি আছে বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে দেখো তো FeCl2 বা হচ্ছে FeCl3 এটা কি গঠন করে না? অবশ্যই করে। তার মানে ধাতব হ্যালাইড গঠন করে, এটাও সঠিক। 6 নং গ্রুপে অবস্থিত, এটা কি 6 নং গ্রুপে অবস্থিত? এটা তো 6 নং গ্রুপে অবস্থিত না। আমরা তারপর করে দেখি, ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস করলে এখানে আর্গন 18 পর্যন্ত গেছে, তারপরে 4s2, তারপরে 3d কত? 3d হবে 6।
তাই না? কারণ এটা হচ্ছে 26। তাহলে দেখো তো এটা 6 নং গ্রুপে কি অবস্থান করে? এস এবং ডি থাকলে এটা যোগ করে দিতে হয়। 2 আর 6 8, তাহলে 8 নং গ্রুপে হবে। তাহলে অ্যান্সার 1 এবং 2 হবে। তারপরটা দেখো, নিচের কোন মৌলটির আকার সবচেয়ে ছোট? এখন আকার আকার কিভাবে আমরা নির্ণয় করি? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কমে যায়, আর উপর থেকে নিচে গেলে আকার বেড়ে যায়। এটা মনে রাখবা। পর্যায় সারণীর লিখে দিই। পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে আকার ছোট হয়। আর দেখো তো, এখানে বলছে সবচেয়ে ছোট, তার মানে সবচেয়ে বেশি। সরি সরি সরি, এটা হচ্ছে ডান থেকে বামে না তো, বাম থেকে ডানে। বাম থেকে ডানে। তো সবচেয়ে ডানে কোনটা আছে একটু তাকাও তো। সবচেয়ে ডানে হচ্ছে আছে আমাদের অ্যালুমিনিয়াম, কিন্তু সবচেয়ে ডানে আছে। কারণ কি? অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে আছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সামনে আবার আছে পটাশিয়াম, এবং অ্যালুমিনিয়াম আছে এই যে এইটা এখানে, তাই না? এরকম না যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো, তারপরে কি লিনা কে, লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, এভাবে না। লিথিয়াম। তাহলে দেখো সবচেয়ে ডানে কোনটা আছে? অ্যালুমিনিয়াম আছে। তাহলে অ্যান্সার কি হবে? সবচেয়ে ছোট হবে অ্যালুমিনিয়াম। এটা কি তোমরা পারো? আকার, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, এগুলো আমরা পরে আছে, এটা আমরা পরে দেখাবো। কোন মৌলটির আকার ছোট? কোন মৌলটির আকার ছোট? যেটা সবচেয়ে বেশি ডানে আছে সেটার আকার হচ্ছে ছোট। তাহলে দেখো তো, অ্যালুমিনিয়াম, এরপরে কি সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর কি সালফার, ক্লোরিন। তো এই দেখো তো, ক্লোরিনটা সবচেয়ে বেশি ডানে না? তাহলে বাম থেকে যদি ডানে যায়, বাম থেকে যদি ডানে যায়, তাহলে আকার হচ্ছে সবচেয়ে ছোট হয়। তাহলে বাম থেকে ডানে কোনটা? ক্লোরিন সর্বডানে, আকার ছোট। তারপরটা দেখো, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? এটা একটা সূত্র আছে। সূত্রটা কি? আইসো ইলেকট্রনের বেলায় এটা হয়। আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন এখানে সমানুপাতিক হবে। সমানুপাতিক, উপরে হচ্ছে অ্যানায়ন, নিচে হচ্ছে ক্যাটায়ন। কিন্তু এখানে অ্যানায়ন নাই, শুধুমাত্র ক্যাটায়ন আছে, তার মানে আমরা নর্মাল নিয়মে করতে পারবো। এই সূত্রটা তোমাদের লাগবে না, এটা জটিল। যদি তোমার এখানে ক্যাটায়ন অ্যানায়নও থাকতো, তখন এইটা দিয়ে আমরা করতাম। তখন ক্যাটায়ন যার সবচেয়ে কম সে হচ্ছে, তার আকার সবচেয়ে বেশি, অ্যানায়ন যার সবচেয়ে বেশি তার আকার সবচেয়ে বেশি, এভাবে আর কি। তো এটা যেহেতু তোমাদের নাই, এখানে অ্যানায়ন নাই, শুধু ক্যাটায়ন দিয়ে, তাহলে এটা তুমি নর্মালি বুঝতে পারতেছো যে অ্যালুমিনিয়াম হচ্ছে সবচেয়ে ডানে আছে। তো ডানে থাকলে সে কি হয়? সবচেয়ে বেশি ছোট হয়। এই যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়ামের নিচে কি আছে? ক্যালসিয়াম আছে, তারপরে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, পটাশিয়ামের আগে আছে কি? সোডিয়াম। তাহলে সবচেয়ে বেশি ডানে কে আছে? এই যে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। তারপরেরটা দেখো, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? এখন দেখো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর ক্ষেত্রে একটা সূত্র তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আইত বাড়ে। বাম থেকে ডানে গেলে আইত বাড়ে। আর হচ্ছে উপর থেকে নিচে, সেটা কি? গ্রুপের উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে আইত কমে। এখন আইত বলতে কি বোঝাচ্ছি? আইত বলতে এখানে আয়নীকরণ শক্তি, রস্বইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ততে তড়িৎ ঋণাত্মকতা। তো বাম থেকে ডানে গেলে আইত বাড়ে। এখন আমার এখানে প্রশ্নে বলছে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তার মানে সবচেয়ে কম কোনটার হবে একটু আমরা নির্ণয় করি। দেখো তো, এখানে কি বলছে আমাদের?
এখানে লিথিয়াম আছে, লিথিয়ামের পরে কি আছে? সোডিয়াম। লি না কে, তারপরে পটাশিয়াম। আর এখানে কি? ফ্লোরিন। আর এখানে ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে আর কি। তার মানে কি দেখো, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। তার মানে বাম থেকে ডানে, সর্বডানে কোনটি আছে? ফ্লোরিন। ফ্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আর হচ্ছে উপর থেকে নিচে গেলে কমে। উপর থেকে নিচে গেলে কি হয়? কমে। উপর থেকে নিচে গেলে কমে। তাহলে নিচে আছে এখানে সোডিয়াম, মানে এখানে অপশনের মধ্যে আর কি। তাহলে সোডিয়াম হচ্ছে নিচে আছে, তা আমাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম চাইছে, তাহলে উপর থেকে নিচে কমে গেছে, তাহলে সোডিয়াম হবে অ্যান্সার। তারপরটা দেখো, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটির আয়নীকরণ শক্তি বেশি? ডান থেকে বামে গেলে তো বাড়ে, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন। বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে সবচেয়ে বেশি ক্লোরিনের। অ্যান্সার কি? ক্লোরিন। তারপরটা দেখো, কোন মৌলটির ইলেকট্রনের আসক্তি সবচেয়ে কম? ডান থেকে বামে গেলে আইত বাড়ে, উপর থেকে নিচে গেলে আইত কমে। তাহলে এখানে কি হবে? কোন মৌলটির ইলেকট্রনের আসক্তি সবচেয়ে কম? আমরা একটা ছন্দ জানি 2 নাম্বার গ্রুপের, সেটা কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। ঠিক না? এখন দেখো তো, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি কমে যায়। তো সর্বনিচে কে আছে? সর্বনিচে আছে হচ্ছে কি বলতো? রেডিয়াম না? তাহলে অ্যান্সার কি হবে? সর্বনিচে এটা আছে, অ্যান্সার হবে বি বা খ। কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে। তাহলে দেখো এটা তাকাও, কোনটির বলছে যে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? তাহলে সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়াম। আমরা যদি লিখি সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সিলিকন, মানে এইটা অপশনগুলো আর কি সিরিয়ালি আমরা লিখতেছি। তাহলে দেখো, সব বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? বাড়ে। বাম থেকে সর্বডানে কি? ফসফরাস না? তাহলে অ্যান্সার কি হবে? গ ঘ, মানে ইলেকট্রন আসক্তি সবচেয়ে ডানে যেটা সেটা বাড়বে। এখন কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? দেখো সবগুলো কিন্তু সেম সেম টাইপের। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এখন তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি জানি? বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, আর উপর থেকে নিচে গেলে আইত কমে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে উপরে যেগুলো আছে এগুলা কি বেশি না? উপরে যেগুলো আছে সেগুলার কি তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর তাহলে ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের বেশি। আর দেখো সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। বাম থেকে ডানে গেলে বাড়ে। কিন্তু এটা তো ফ্লোরিন তো সর্বদিকে আর কি ডানে। বাম থেকে ডানের মধ্যে ফ্লোরিন সবচেয়ে বেশি ডানে এবং সবচেয়ে বেশি উপরে। তার মানে দুইটাই শর্ত আমাদের এখানে মিলতেছে। তাহলে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? ফ্লোরিন। অ্যান্সার কি হবে? ফ্লোরিন। তারপরেরটা দেখো, কোন মৌলের ধাতব ধর্ম বেশি? কোন মৌলের ধাতব ধর্ম বেশি? ধাতব ধর্ম হচ্ছে আয়তের বিপরীত। ধাতব ধর্ম আর হচ্ছে তোমার পারমাণবিক আকার, এই দুইটা একই জিনিস। মানে বাম থেকে ডানে গেলে আকারও কমে, আবার ধাতব ধর্মও কমে। আর আইত, ডান থেকে বামে গেলে আইত বাড়ে। তাহলে কি হবে? ডান থেকে, সরি, বাম থেকে যদি ডানে যায় তাহলে ধাতব ধর্ম কমে। তাহলে কি হয়? কমে। আর যদি উপর থেকে নিচে যায় সেক্ষেত্রে কি হয়? বাড়ে। উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে। তাহলে আমাদের ধর্ম বেশি বলছে, তাহলে নিচে কে আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, সোডিয়ামে পড়ে ম্যাগনেসিয়াম, আর এখানে হচ্ছে ক্যালসিয়াম। লি না কে? ক্যালসিয়াম, তারপরে কি, সরি, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর কি? তাহলে দেখো উপর থেকে নিচে গেলে
কি হয়, বাড়ে। এই যে উপর থেকে নিচে আসছে, তার মানে কি পটাশিয়ামের বেড়ে গেছে, এবং কি বাম থেকে ডানে গেলে কমে, তার মানে কি ডান থেকে বামে গেলে আবার বাড়ে। তাহলে সবচেয়ে বেশি কোনটি পটাশিয়ামের সবচেয়ে বেশি। তারপরটা দেখো, দেখো উদ্দীপক একটা দেয়া আছে যে পি সমান সমান n-1, তারপরে এস টু, n-1 p6, তারপর ns2, আর কিউ সমান সমান একটা দেয়া আছে এখানে n সমান সমান 3, পি কিউ এর প্রকৃত প্রতীক নয়। তার মানে এটা একটা বের করে নিতে হবে, এটা তোমার প্রকৃত প্রতীক না পি কিউ। তাহলে তুমি যদি এখানে n এর জায়গায় 3 বসাও তাহলে কি হবে দেখো তো। এটা না না বসালেও তুমি বের করতে পারবা। এখানে বলছে পি মৌলটি কত নং গ্রুপে অবস্থিত, গ্রুপ বের করতে পারো না। দেখো পি এবং এস এর ক্ষেত্রে তোমার গ্রুপ বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এখানে এখানে যদি আমরা n এর মান 3 বসাই তাহলে এখানে 2p6 হচ্ছে, আর এখানে 2s2 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, পি নাম্বারটা আছে বসাই আমরা। এখানে n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 2s2, 2p6 এবং 3s2। বলছে কত নাম্বার গ্রুপে অবস্থিত। এখানে দেখো তো 3 নাম্বার। 3 নাম্বার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে এটা ধরতে হবে আমাদের। তো এইটা হচ্ছে এস সিঙ্গেল আছে, তার মানে এস এর উপর জয়টা ইলেকট্রন আছে সেটাই গ্রুপ নির্দেশ করে। তাহলে অ্যান্সার কি হবে, ক। অ্যান্সার হবে ক। তারপরটা দেখো, পি ও কিউ মৌলদ্বয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অপশন 1 হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ পি এর থেকে কিউ বেশি, আয়নীকরণ শক্তি পি এর থেকে কিউ বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। আচ্ছা, এটা এখন আমরা কিউটা বের করবো তাই না। পিটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি, পিটা কি হবে বলো তো, 1s2। তাহলে পি এখানে কি হবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে কিউ, কিউ কি বলছে, কিউ এখানে যদি আমরা বসাই 3 তাহলে কত হবে, 2s2। এখানে হচ্ছে 2p6, আর এখানে হচ্ছে 3s2, আর এখানে 3p5। জাস্ট আমরা এই যে এন এর জায়গায় হচ্ছে এই থ্রিটা বসাইছি, আর কিছুই না। এন এর জায়গায় থ্রিটা বসাইছি, যে 2s2 এর পরে আগে সামনে কি থাকে, 1s2। এখন গণ এটা কোন কত মৌল, এখানে দেখো 10 আর এখানে 17, তাহলে কি ক্লোরিন। তাহলে পি হচ্ছে ম্যাগনেসিয়াম আর কিউ হচ্ছে ক্লোরিন। এখন বলছে যে পারমাণবিক ব্যাসার্ধ, পি হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়ামের ডানে হইতেছে তোমার ক্লোরিন, তাই না। ডানে না, মানে নিচে আর কি, নিচে, বুঝছো। তাহলে কি বলছে, পারমাণবিক আকার, পারমাণবিক আকার কি বাম, বাম থেকে, সরি, ডানেই। তাহলে দেখো পারমাণবিক আকার কি হয়েছে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে যায়, এখানে বলছে বেড়ে যায়। তাহলে কি এটা সঠিক হবে, হবে না। বাকিটা তুমি বুঝতেছো, 1 নাম্বার হবে না মানে 2 এবং 3 হবে। কারণ কি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়, কারণ বাম থেকে ডানে গেলে আয়িত বৃদ্ধি পায়, আয়িত। এটা এই আয়িত দিয়ে মনে রাখবা, বাম থেকে ডানে গেলে আয়িত বাড়ে, আয়িত বাড়ে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 2 এবং 3। তারপর দেখো, কোনটি মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু গুলোকে বলা হয় 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো এগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। 2 নম্বর গ্রুপের মৌলগুলো কোনগুলা, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, এগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তাহলে দেখো তো এগুলোর সাথে কোনটা মিল আছে, বেরিলিয়াম মিল আছে না, এই যে বেরিলিয়াম 1 নম্বরে যেটা সেটাই। তাহলে এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। কোনটি তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ বলতে যেগুলা তোমার ভাঙলে অনেক বেশি শক্তি পাওয়া যায় সেগুলোকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। তাহলে এটা ক্রোমিয়াম তো তেজস্ক্রিয় না, ক্যাডমিয়াম, টাইটেনিয়াম এগুলো একটাও না। রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ, কারণ আমরা জানি যে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বিভিন্ন পাওয়ার প্লান্ট, যেমন হচ্ছে এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এগুলোতে ইউরেনিয়াম, রেডিয়াম এগুলো কিন্তু ইউজ করা হয় তোমার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে। তারপরটা দেখো, কোনটি মৃৎক্ষার ধাতু, হয় আগেরটার মতনই, এটা পারবা না। ক্যালসিয়াম, 2 নম্বর গ্রুপের মৌলগুলা, বিরিয়ানি, মোগলাই কাবাব, এই যে বিরিয়ানি, মোগলাই কাবাব, কাবাব মানে কি ক্যালসিয়াম। তাহলে অ্যান্সার হবে ক। কোনটি অবস্থান্তর মৌল,
আমরা অবস্থান্তর মৌল একটু আগে কিন্তু শিখছিলাম যে যেসব মৌল ডি অরবিটাল কি আছে তারাই হচ্ছে অবস্থান্তর মৌল। কারণ ডি অরবিটাল কোনগুলো আছে 21 থেকে 30 পর্যন্ত। এর মধ্যে কোনটা পড়ে? ম্যাঙ্গানিজ পড়ে না। দেখো তো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর কি আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে কপার, জিঙ্ক। তাহলে এখানে কোনটা পড়ছে? ম্যাঙ্গানিজ পড়ছে না? তাহলে কি হবে? অবস্থান্তর মৌল ম্যাঙ্গানিজ। তারপরটা দেখো, নিচের কোনটি ভারী ধাতু? এখন ভারী ধাতু তুমি কিভাবে বুঝবা? ভারী ধাতু বোঝার একটা সহজ নিয়ম হচ্ছে যে এইটার পারমাণবিক সংখ্যা সবচেয়ে বড়, এটা হচ্ছে ভারী ধাতু। তাহলে জিঙ্ক এখানে সবচেয়ে বড়, জিঙ্কের 30 পারমাণবিক সংখ্যা। তারপর এগুলো সব ছোট, এগুলো সব ছোট। এটা 19, এটা কত? এটা হচ্ছে 11, এটাও ছোট, সব ছোট। তারপরটা দেখো, নিচের কোনটি দ্বারা বৈদ্যুতিক তার তৈরি করা হয়? বৈদ্যুতিক তার কোনটি দ্বারা? আমরা বলি না যে কপারের তার ইউজ করতেছে, কপার ফাইবার। তাহলে কপার ফাইবার হচ্ছে বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ, তারপর ক্যালসিয়াম, এগুলো তো ব্যবহার করা হয় না। সোডিয়াম অনেক তেজস্ক্রিয়, এটা পানির সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়, তার মানে সোডিয়ামও হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, বা কপার। কোনটি মুদ্রা ধাতু? আর মুদ্রা ধাতুগুলা তিনটা আছে, একটা হচ্ছে AU, CU, AG। বুঝছো? AU, CU, AG। তাহলে এজি কই? খতে আছে, এটা মুখস্থ রাখবে, AU, CU, AG। নিচের কোন মৌলটি অপধাতু? অপধাতু চেনার একটা ছন্দ আছে, সেটা এইরকম যে জি স্যার, দেখো, জি স্যার আসেন, সাবধানে তুলে বসেন। সাবধানে তুলে বসেন। জি মানে জার্মেনিয়াম, স্যার মানে সিলিকন, আসেন মানে আর্সেনিক, তারপরে কি সাবধানে SB, তুলে হচ্ছে TE, বসেন হচ্ছে বি বা বোরন। এখন দেখো, তেলে অপধাতু, এটি ছন্দটা তোমরা মনে রাখবা। তাহলে এখানকার মধ্যে কোনটা মিলতেছে? সিলিকনটা মিলতেছে, অ্যান্সার হবে খ। তারপরটা দেখো, আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এখন আয়ন যখন তুমি গঠন করবা, আয়ন বলতে অ্যানায়ন বা ক্যাটায়ন বোঝাচ্ছে। এখন পটাশিয়াম 19, এখন পটাশিয়াম কি করে? পটাশিয়াম একটা ইলেকট্রন, এটা যেহেতু ধাতু, এটা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে আর্গনের মতো অবস্থা গঠন করার চেষ্টা করে। তাহলে ইলেকট্রন সংখ্যা 18 হয়ে যায়। ইলেকট্রন সংখ্যা 18 হয়ে আর্গনের মতো অবস্থান করে, কারণ তারা কি করে? আয়ন গঠন করে অষ্টক পূরণ করার জন্য। তাহলে পটাশিয়াম তো 19, 19 থেকে যদি তুমি একটা ইলেকট্রন বের করে দাও, তাহলে না সে 18 গঠন করবে। তাহলে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। 8টি ইলেকট্রন থাকলেই সে অধিক স্থিতিশীলতা অর্জন করবে। তারপর একটা দেখো, কোন যৌগটির প্রতিটি বিন্যাস পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে? এখন আর্গন বলতে কি? 18 পরমাণু সংখ্যা। তাহলে এখানে 18 কোনটা আছে? দেখো, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হচ্ছে 20 নর্মাল। কত? 20 না, এখন 20 থেকে সে চাইলেই দুইটা ইলেকট্রন ত্যাগ করে 18 হইতে পারে। এবং ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত? 17, 17 থেকে সে কি করতে পারে? চাইলেই একটা ইলেকট্রন গ্রহণ করে সে 18 হইতে পারে। তার মানে অ্যান্সার কি হবে? এখানে তোমার বলছে কোন যৌগটির প্রতিটি বিন্যাস পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে? প্রতিটি বিন্যাস পরমাণু, পরমাণু বলছে। তার মানে এখানে পরমাণু কি কি আছে? ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে। ক্যালসিয়ামের হচ্ছে 20টা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। এর মধ্যে যদি 20 তো থাকতে পারবে না সে, কারণ সে অষ্টক পূরণ করতে চাবে। সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে 18। এবং সে হচ্ছে ক্লোরিন কি 17টা আছে পরমাণু, মানে পারমাণবিক সংখ্যা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে 18 মানে আর্গনের মতো হইতে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? ঘ। বাকিগুলো হবে না, কারণ অক্সিজেন তো হইতে চায় না। অক্সিজেনের কত? 8, এটা কি হইতে চায় 18? হইতে চায় না। তাহলে ফ্লোরিন, ফ্লোরিন কত? 9, এটা কি হইতে চায়? হয় না। এখানেও ফ্লোরিন 9, এটা কি হইতে চায়? হয় না। তার মানে অ্যান্সার কত? ঘ।
তারপরটা দেখো নিচের কোন মৌলটির যোজনী ইলেকট্রন ও যোজনী একই। এখন যোজনী ইলেকট্রন ও যোজনী একই বলতে কি বোঝাচ্ছে? দেখো তো ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, 4s2। যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2, 2s2, 2p6, তারপরে কি 3s2, তারপরে কি 3p6, 4s2। শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে, তাই না? এখন সে দুইটি ইলেকট্রন কি করছে? দুইটি ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করার কারণে সে ক্যালসিয়াম 2+ হয়েছে, তাই না? ক্যালসিয়াম 2+-এ পরিণত হয়েছে। এখন এখানে আমাদের কোশ্চেন কি বলছে? নিচের কোন মৌলটি যোজনী ইলেকট্রন? যোজনী ইলেকট্রন বলতে শেষ কক্ষপথে জয়টি ইলেকট্রন আছে? দুইটা। এবং যোজনী একই। যোজনী বলতে কি? সে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে? তার মানে সে দুইটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে, তার মানে দুইটাই দুই। অ্যান্সার কি হবে? ক্যালসিয়াম। তারপরটা দেখো ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফসফরাস হচ্ছে 15, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। হ্যাঁ দেখো সে লাস্ট কক্ষপথে তার তিনটা ইলেকট্রন আছে। এই যে পি অরবিটাল, পি অরবিটাল, এখানে সে কয়টা আছে? বিজোড় ইলেকট্রন তিনটা। তিনটা বিজোড় ইলেকট্রন আছে। তিনটা বিজোড় ইলেকট্রন থাকার কারণে তার যোজনী এখানে 3। কিন্তু যখন উত্তেজিত অবস্থায় চলে যাবে সে, তখন কি হবে? উত্তেজিত অবস্থায় চলে গেলে দেখো কি হয়? 2p6, এই যে 3s2 ছিল না, সেখানে 1 হয়ে যাবে। তারপরে 3p3 থাকবে, 3d, এই যে 1 হবে। কেন? এই যে 3s থেকে একটা ইলেকট্রন 3d-তে স্থানান্তর হয়ে যাবে, কারণ সে উত্তেজিত অবস্থায় ছিল। উত্তেজিত অবস্থায় যখন ছিল তখন পি অরবিটালের জন্য কয়টা? তিনটা। আরেকটা হচ্ছে ডি অরবিটাল, ডি অরবিটালে 5টা থাকতে পারে। 2, 3, 4, 5। আর একটা ছিল এই যে এখানে। এখন দেখো মোট তার যোজনী কত? 1, 3, 4 আর একে 5। এখানে 5টা বিজোড় ইলেকট্রন আছে। জয়টা বিজোড় ইলেকট্রন থাকবে তার যোজনীও তত। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। তারপরে দেখো সুপ্ত যোজনী বের করার সূত্র কোনটি? তো যোজনী বের করার সূত্র কোনটি? আর সুপ্ত যোজনী বলতে হচ্ছে যেটা লুকায়িত। তুমি এটা মনে রাখবে কিভাবে? কোনো মৌলের একাধিক যোজনী থাকলে একটি নির্দিষ্ট যৌগে মৌলটি যে যোজনী ব্যবহার করে তাকে সক্রিয় যোজনী বলে। এখন সক্রিয় যোজনী থেকে আর ওই মৌলের সম্ভাব্য সবচেয়ে বড় যোজনী হলো তার সর্বোচ্চ যোজনী। তো তুমি যদি এই দুইটার হচ্ছে বিয়োগফল করো তাহলে তোমার সুপ্ত যোজনী বের হবে। অর্থাৎ তোমার হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি তুমি বিয়োগ করো, সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বিয়োগ করো, তাহলে তোমার সুপ্ত যোজনী বের হবে। সর্বোচ্চ যোজনী কাকে বলে? যেটা হচ্ছে মৌলের সম্ভাব্য সবচেয়ে বড় যোজনী হলো তার সর্বোচ্চ যোজনী। আর সক্রিয় যোজনী বলতে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে একটা নির্দিষ্ট যৌগে মৌলটি যে যোজনী ব্যবহার করে তাকে সক্রিয় যোজনী বলে। তাহলে অ্যান্সার কি হবে? খ, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তারপরটা দেখো FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? FeCl2, FeCl2 যৌগে আয়রনের, এখানে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। এখানে আয়রনের সক্রিয় যোজনী কত? 2, কারণ এই যে 2, ক্লোরিনের তো যোজনী 1, সে আয়রনের থেকে শেয়ার করছে, তাইলে সক্রিয় যোজনী এখানে কত? সক্রিয় যোজনী 2। সক্রিয় যোজনী এখানে 2। তো সক্রিয় যোজনী 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী কিন্তু 3। এটা তো আমরা জানি, সর্বোচ্চ যোজনী কত? 3। সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। তাহলে আমাদের সুপ্ত যোজনী কিভাবে বের করতে হয়? সর্বোচ্চ যোজনী থেকে সুপ্ত, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি বিয়োগ দাও তাহলে আমাদের সুপ্ত যোজনী বের হবে। তাহলে অ্যান্সার কত? 1। তারপর বলছে অ্যামোনিয়া মূলকের সংকেত। এই যে এই সংকেতগুলো কিন্তু তোমার আসতে পারে, এগুলো হচ্ছে মূলক। অ্যামোনিয়াম মূলক, অ্যামোনিয়াম মূলকের সংকেত হচ্ছে NH4+। বুঝছো? এখানে একটা কি ধনাত্মক আধানযুক্ত যৌগমূলক বা ক্যাটায়ন আছে, এই কারণে এটাকে মূলক বলা হয়। অ্যামোনিয়া NH3 হচ্ছে অ্যামোনিয়া।
NH3 হচ্ছে অ্যামোনিয়া, বোঝা গেছে? আর NH4+ হচ্ছে অ্যামোনিয়াম। তারপরটা দেখো, অষ্টক নিয়ম মেনে চলে কোনটি? অষ্টক নিয়ম মেনে চলে তার মানে কি, শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনই আছে এরকম। এটা হচ্ছে CCl4। কারণ তোমার কার্বনের হচ্ছে, বের করো তুমি, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, কারণ কার্বন হচ্ছে 6। এখন তার শেষ কক্ষপথে তোমার এখানে 4টা ইলেকট্রন আছে, তাই না? শেষ কক্ষপথে কয়টা আছে? 4টা। এই যে শেষ কক্ষপথে তার 4টা ইলেকট্রন আছে। এখন এই 4টা ইলেকট্রন কি করছে, এই 4টা ক্লোরিনের সঙ্গে একটা সমযোজী বন্ধন গঠন করছে, যার কারণে সে অষ্টকটা পূরণ করছে। আর বাকিগুলা দেখো, বাকিগুলা কিন্তু অষ্টক পূরণ করে না, তারা হচ্ছে অষ্টক কি করে, সংকোচন অথবা সম্প্রসারণ। এই যে নাম্বার অষ্টক সম্প্রসারণ করছে, কি করছে এখানে, বোরন সংকোচন করছে। বোরনের শেষ কক্ষপথে 3টা, আর এটা 3টা, তাহলে মোট কয়টি হলো? 6টি। সে এটা সংকোচন করছে, এটা তো অবশ্যই না, তাহলে গ হবে অ্যান্সার। তারপরেরটা দেখো, ক্যালসিয়াম ফসফেটের সংকেত নিচের কোনটি? ক্যালসিয়াম ফসফেটের সংকেত, সঠিক সংকেত হচ্ছে Ca3PO4 2। Ca3PO4 2। ক্যালসিয়াম ফসফেট, এগুলো একটু তোমার মনে রাখতে হবে, এগুলোর সংকেত যদি মনে না রাখো তুমি পরীক্ষার হলে বের করতে পারবা না। তারপরটা দেখো, H2O অণুতে কতটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান? H2O মানে কি, পানি। মুক্তজোড় মানে হচ্ছে লোন পেয়ার, ইলেকট্রন বিদ্যমান। এখানে আমরা জানি, সবাই জানি, H2O তে এই যে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে অ্যান্সার কত হবে? 2। তারপরেরটা দেখো, মিথেন অণুতে কার্বনের যোজনী ইলেকট্রন কয়টি? কার্বনের যোজনী ইলেকট্রন হবে 4টি। মিথেন অণুতে কার্বনের যোজনী ইলেকট্রন 4টি, কারণ এই যে 4টি মানে হচ্ছে দেখো CH4, এখানে হাইড্রোজেন 4টা হাইড্রোজেন এখানে তোমার কার্বনের সঙ্গে একটা বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন। কার্বন ধরো, এটা একটা কার্বন, এই যে এটা একটা কার্বন, কার্বনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 4টা, এই যে 4টা। মানে এই 4টার এখানে 4টা হাইড্রোজেন এসে বসবে, 4টা হাইড্রোজেন এসে যখন বসবে, তখন তারা এই সমযোজী বন্ধনের মাধ্যমে কি হবে, CH4 বা মিথেন অণুতে পরিণত হবে। তাহলে কি হবে অ্যান্সার? কার্বনের যোজনী ইলেকট্রন হচ্ছে 4। তারপর একটা দেখো, অক্সিজেন অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? অক্সিজেন অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? এখানে অ্যান্সার হবে দ্বিবন্ধন। কারণ অক্সিজেন হচ্ছে, অক্সিজেন আর একটা অক্সিজেন, 2টা অক্সিজেন মিলে আমাদের সমযোজী বন্ধন গঠন করে, তাই না? এখানে শেয়ার, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে, তো এটা দ্বিবন্ধন। কারণ অক্সিজেন হচ্ছে কি, দ্বিবন্ধনের মাধ্যমে থাকে। কোনটি অ্যানায়ন গঠন করে? অ্যানায়ন বলতে কি, যারা ইলেকট্রন গ্রহণ করতে চায় তারা হচ্ছে অ্যানায়ন। কোনটি অ্যানায়ন গঠন করে? ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 19টা, তার মানে সে, সরি, 17টা। শেষ কক্ষপথে কয়টি আছে? 17টা পরমাণু আছে, ইলেকট্রন আছে। সে একটা ইলেকট্রন গ্রহণ করে 18টা হইতে চায়। তো যারা হচ্ছে গ্রহণ করতে চায় তারা অ্যানায়ন, যারা ত্যাগ করতে চায় তারা কি, ক্যাটায়ন। এখানে কয়টি আছে? 11। ম্যাগনেসিয়ামের 12, পটাশিয়ামের 19। এই দেখো, সবাই কিন্তু একটা করে ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হইতে চায়, একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হইতে চায়, বুঝছো? আর শুধুমাত্র ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হতে চায়। 17টা আছে, সে একটা গ্রহণ করে 18টা বা আর্গনের মতো হবে, যার কারণে সে ক্লোরিন মাইনাসে পরিণত হবে। তাহলে অ্যান্সার কি হবে? সি। NH4Cl যৌগে কয় ধরনের বন্ধন বিদ্যমান? এটা একটা ইম্পর্টেন্ট, এটা তুমি হচ্ছে বের করবা কিভাবে, দেখো, আমরা কি জানি, একটা যৌগে অনেক ধরনের বন্ধন থাকতে পারে, একটা আয়নিক, সমযোজী, সন্নিবেশ কিংবা হাইড্রোজেন বন্ধন, অনেক ধরনের বন্ধন থাকতে পারে। তো এখানে কি কি ধরনের বন্ধন আছে? এখানে একটা ধরলাম নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে 3টা যদি হাইড্রোজেন আমরা নেই, সেক্ষেত্রে হবে NH3। এবং NH3 এর সঙ্গে
আমরা যদি হচ্ছে একটা সন্নিবেশ, এটা হচ্ছে সমযোজী বন্ধন, এর সঙ্গে সন্নিবেশ আকারে একটা যদি হচ্ছে হাইড্রোজেন নেই, ধরো বাইরে আরেকটা হাইড্রোজেন আছে, এটা সন্নিবেশ আকারে এখানে চলে আসবে এবং এই পুরোটার সঙ্গে হচ্ছে আমাদের ক্লোরিন সমযোজী আকারে আছে। ক্লোরিন কি আকারে আছে? সমযোজী। কারণ কি, এটা হচ্ছে প্লাস আর এগুলো এটা হচ্ছে মাইনাস। তো আয়নিক আয়নিক করতে কি করা লাগে? আয়নিক করতে ধাতু এবং অধাতু দুইটা যদি তোমার যৌগ মৌল থাকে, দুইটা মিলে আমাদের আয়নিক বন্ধন গঠিত হবে। তার মানে এখানে আয়নিক সমযোজী সন্নিবেশ তিনটাই আছে। আয়নিক আয়নিক সমযোজী আয়নিক সমযোজী এবং হচ্ছে সন্নিবেশ, তিনটা বন্ধনই আছে। অ্যান্সার কি হবে? 3। নিচের কোনটি সমযোজী যৌগ? সমযোজী যৌগ বলতে কি বোঝায়? যারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে যৌগ গঠিত হয় তারা হচ্ছে সমযোজী যৌগ। এখানে দেখো ক্যালসিয়াম হচ্ছে প্লাস এবং অক্সিজেন মাইনাস। ক্যালসিয়াম কি প্লাস এবং অক্সিজেন 2 মাইনাস। তার মানে এরা দুইজন আয়নিক বন্ধন গঠিত করছে। ম্যাগনেসিয়াম প্লাস এবং হচ্ছে ক্যালসিয়াম মাইনাস, এরাও আয়নিক বন্ধন গঠিত করছে। কিন্তু এই যে এটা CCl4, এরা কিন্তু সমযোজী। কারণ কি, এরা ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যৌগ গঠন করছে। তাহলে কি হবে? সমযোজী। এটা হবে সমযোজী। তারপরটা দেখো, পানিতে দ্রবণীয় যৌগ কোনটি? একটা কথা মাথায় রাখবা, যারা হচ্ছে আয়নিক তারা হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। আয়নিক আয়নিক যৌগ পানিতে সবসময় দ্রবণীয়। কারণ কি, আয়নিক যৌগে প্লাস এবং মাইনাস দুইটা প্রান্ত থাকে এবং হচ্ছে পানি মানে কি H2O, H2O তে অবশ্যই হচ্ছে প্লাস এবং মাইনাস থাকবে, হাইড্রোজেন প্লাস এবং অক্সিজেন 2 মাইনাস। তাহলে এখানেও কি হয়েছে, প্লাস এবং মাইনাস একে অপরের আকর্ষণ করে তারা আলাদা আলাদা যৌগ গঠন করে, তার মানে তারা পানিতে দ্রবণীয়। তাহলে এখানে NaCl একমাত্র আয়নিক যৌগ। এবং আরেকটা দেখো C12H22O11, এটা কি বলতো? এটা হচ্ছে চিনির সংকেত, এটা হচ্ছে সুক্রোজ বা চিনি। চিনি হচ্ছে পানিতে দ্রবণীয় হয় না। চিনি যখন তোমরা গুলাও, শরবত বানাও, সেটা কিন্তু পানিতে দ্রবণীয় হয়। তার মানে অ্যান্সার এখানে দুইটা, একটা হচ্ছে আয়নিক আর একটা এখানে চিনি। তারপরটা দেখো, আয়নিক যৌগের বৈশিষ্ট্য কোনটি? আয়নিক যৌগ আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে বলতো? তারা কি নিম্ন গলনাঙ্ক গঠন করে? না, তারা হচ্ছে উচ্চ গলনাঙ্ক গঠন করে। তারপর বিদ্যুৎ অপরিবাহী? অবশ্যই না। দুইটা আয়নিক যৌগ প্লাস এবং মাইনাস যদি একত্রে রাখো তারা বিদ্যুৎ উৎপন্ন করবে। তারপরে কি স্ফটিক গঠন করে? তো হ্যাঁ, এটা অবশ্যই স্ফটিক গঠন করে। উদ্বায়ী প্রকৃতি? না, উদ্বায়ী বলতে যারা হচ্ছে খোলা অবস্থায় রাখলে উড়ে যায়। তুমি হচ্ছে খোলার অবস্থায় যদি আয়নিক যৌগকে রাখো উড়ে যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? স্ফটিক গঠন করে। তারপরেরটা দেখো, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটি? গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটি? যেটা হচ্ছে আয়নিক যৌগ তারাই হচ্ছে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তুমি যদি একটা পাত্রে হচ্ছে লবণ মিশ্রণ করো এবং সেখানে যদি দুইটা বৈদ্যুতিক তার আলাদা আলাদা রাখো লবণ পানিতে, তাহলে দেখবা তুমি এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। এটা মনে করো একটা লবণ পানি, এখানে তুমি যদি দুইটা বিদ্যুতের তার এখানে রাখো আলাদা আলাদা করে, তাহলে দেখবা তারা বিদ্যুৎ উৎপন্ন করতেছে, কারণ এখানে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে কি হবে? NaCl। তারপরটা দেখো, চিনির জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? এখন দেখো, চিনি কিন্তু আয়নিক যৌগ না। আমরা চিনির সংকেত দেখছিলাম না, C12H22O11। এটা আয়নিক যৌগ না, এটা পানিতে দ্রবণীয় কিন্তু আয়নিক যৌগ নয়, যার কারণে জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে অ্যান্সার কি হবে? এটি আয়নিত হয় না। তারপরে দেখো, কোনটি পোলার যৌগ? কারণ পোলার যৌগ হচ্ছে তুমি কিভাবে চিনবা, তাই তো? পানিতে যেটা দ্রবণীয়, এখানে কি H2O, H2 তো নিজেই পানি, তার মানে কি H2O হচ্ছে পানিতে দ্রবণীয়। পানি সবসময় পোলার যৌগ, এটা মাথায় রাখবা, পানি সবসময় পোলার যৌগ। তো এখানে পানি হবে অ্যান্সার। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে কেন? দেখো, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে কারণ এখানে বন্ধন ভাঙ্গা ও গড়ার জন্য। এখন বন্ধন কিভাবে ভাঙ্গে? এখন শক্তির পরিবর্তন, ধরো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2, এখানে কি হয়, বন্ধনটা প্রথমে ভাঙ্গে, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস, এরা ভাঙ্গে আবার জোড়া লাগায় আবার ম্যাগনেসিয়াম হয়। তারপরে ধরো NaCl,
NaCl, এরা এরা যদি ভাঙে যায় তখন কি হবে? Na প্লাস আর এখানে Cl মাইনাস। তার মানে যদি একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি তোমার হচ্ছে এই পরমাণুগুলোর ভাঙ্গন ঘটে, তাহলে কি হবে? শক্তির পরিবর্তন ঘটবে। তারপরটা দেখো, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া তুমি মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা কি রকম? তুমি এইভাবে মনে রাখবা, হায় কালা সাথীর মিতা নাই। কালা সাথীর মিতা নাই। তো এটা দ্বারা কি বোঝাচ্ছি? হাই মানে হচ্ছে হাইড্রোজেন, কালা মানে হচ্ছে কার্বন, সাথী মানে হচ্ছে সালফার, মিতা মানে কি? মিথেন। তারপরে নাই মানে হচ্ছে নাইট্রোজেন। এখানে সবগুলোর সঙ্গে কি হবে? সবগুলোর সঙ্গে তুমি অক্সিজেন যোগ করে দেবা। সবগুলোর সঙ্গে তুমি অক্সিজেন যোগ করে দিবা। তো অক্সিজেন যোগ করলে কি হবে? H2O। এখানে কার্বন ডাই অক্সাইড, এখানে SO2, আর এটা হচ্ছে CH4 এ থাকবে, আর এখানে হচ্ছে NO, সরি এখানে শুধুমাত্র হাইড্রোজেন হবে। তাহলে এখানে যদি শুধুমাত্র হাইড্রোজেন হয় তাহলে NH3। তাহলে দেখো এই যে এই কয়েকটা যৌগ আছে এরা হচ্ছে তাপ উৎপাদী। তো তুমি এটা হচ্ছে কোথায় পাইলা? তো দেখো এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন, এই যে এটা NH3। তাহলে এটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইডও হয়। কার্বন ডাই অক্সাইড দুটো অ্যান্সার। নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে? এখন জারণ এবং বিজারণ বলতে কি বোঝাচ্ছে? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তো দহন বিক্রিয়ায় হচ্ছে জারণ বিজারণ সবচেয়ে ভালো হয়। দহন বলতে কি বোঝায়? তোমার কার্বন ডাই অক্সাইড যদি তুমি দহন করো তাহলে মিথেন উৎপন্ন হবে। তো তাহলে হচ্ছে জারণ এবং বিজারণ কোন বিক্রিয়ায় সবচেয়ে ভালো হয়? দেখো, দহন বিক্রিয়া কি? যদি মিথেনের সঙ্গে তুমি 2 অণু অক্সিজেন মিশ্রণ করো, তোমার উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু পানি। তাহলে এখানে তোমার জারণ বিজারণ বলতে কি বোঝাচ্ছে? এটা কিন্তু একটা দহন বিক্রিয়া, বুঝছো? এটা একটা কি? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার এখানে তাপ, এখানে কি আছে? তাপ আছে। তাহলে কার্বনের এখানে যোজনী কত? হাইড্রোজেনের +4, তাহলে কার্বনের -4। এখানে কার্বনের কত? হাইড্রোজেন অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 2 আছে তাহলে -4, এখানে প্লাস কত হবে তাহলে? 4। এখানে এটা -4 না, অক্সিজেনের 0 হবে, 0। তাহলে অক্সিজেন 0, 0 থেকে এখানে কত হয়েছে? -4। তাহলে -4 যদি হয় তাহলে এখানে হবে হচ্ছে বিজারণ, আর এই 0 থেকে -2 মানে হচ্ছে বিজারণ। বুঝা গেছে? আর এখানে হচ্ছে দেখো এই যে এইটা, এখানে +4 থেকে -2 বা -2 থেকে +4, এখানে আবার জারণ হয়েছে। তো এটা দহন বিক্রিয়ায় একমাত্র হয়, বাকিগুলাতে হয় না। এখন দেখো, জিঙ্ক প্লাস কপার সালফেট সমান সমান হচ্ছে জিঙ্ক SO4 প্লাস হচ্ছে CO। বিক্রিয়াটির বিজারক কোনটি? বিক্রিয়াটিতে বিজারক কোনটি? এখন দেখো জিঙ্কের যোজনী কত? এখানে জারণ মান 0। এখানে অক্সিজেনের হচ্ছে -8 হবে, কারণ অক্সিজেনের জারণ 2, -2 তার সঙ্গে 4 গুণ আছে, -8। তাহলে কপারের হচ্ছে আমরা জানি +2, তাহলে সালফার কত হবে? +6। আমাদের শূন্য মিলাইতে হবে। তারপরে দেখো এখানে অক্সিজেনের -8, এখানে কত? +2, আর এখানে কত? +6। তারপরে এটা 0। এখন বলছে কি বিজারক কোনটি? বিজারক মানে হচ্ছে কি জারণ। বিজারক মানে জারণ, আমরা আগে এটা শিখাইছি। বিজারক মানে হচ্ছে জারণ। তাহলে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে
শূন্য থেকে +2 হয়েছে, বাড়ছে একটা একটা মনে রাখবা। এই দেখো, 0, এটা 1, 2, 3, 4, 5, এই পাশে -1, -2, -3, -4। বাম থেকে ডানে গেলে জারণ মান বৃদ্ধি পায়, এটা কিন্তু প্লাস, এগুলো কিন্তু সব প্লাস, সব প্লাস। বাম থেকে ডানে গেলে জারণ বৃদ্ধি পায়, জারণ। আর হচ্ছে ডান থেকে যদি বামে যায় তাহলে হয় বিজারণ। তাহলে দেখো এখানে শূন্য আছে, শূন্য থেকে কি হয়েছে, +2 তে গেছে, শূন্য থেকে +2 তে গেলে কি হয়, জারণ হয়। তার মানে এখানে বিজারক মানেই জারণ, অ্যান্সার কি হবে, ক। এখানে তারপরটা দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে কোন প্রভাবক ব্যবহৃত হয়? এটা হচ্ছে V2O5, এটা একটা মুখস্থ জিনিস, এটা তোমরা মনে রাখবা। V2O5 এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে প্রভাবক রূপে ব্যবহৃত হয়। বিক্রিয়ার হার বৃদ্ধির শর্ত কোনটি? বিক্রিয়ার হার বৃদ্ধির শর্ত হচ্ছে ঘনমাত্রা বৃদ্ধি। তুমি যত বেশি ঘনমাত্রা বাড়াবা তোমার বিক্রিয়ার হার তত বেশি বেড়ে যাবে। তাহলে কি হবে অ্যান্সার, ঘনমাত্রা বৃদ্ধি। তারপরটা দেখো, N2,3H2 ইকুয়াল টু হচ্ছে 2NH3 প্লাস, এখানে শক্তি উৎপন্ন হয়েছে 92। এখন এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? এখন চাপ এখানে আমাদের প্রথমে মিলাইতে হবে, এখানে কয়টা আছে, দুইটা, এখানে কত আছে, 4। এখন চাপ যদি বৃদ্ধি করে তাহলে বেশি থেকে কমের দিক যায়, তাই না? চাপ বৃদ্ধি করলে বেশি থেকে কমের দিক যায়। এখানে 4 মানে অনুসংখ্যা, এখানে 4, এখানে অনুসংখ্যা 2, তাহলে এটা কি হবে, বাম থেকে ডানের দিকে যাবে, ডান দিকে চলে যাবে, ডান দিকে। বোঝা গেছে? যেখানে তোমার অনুসংখ্যা কম সেই দিকে তোমার যদি চাপ যদি বাড়াও তাহলে যেখানে কম সেদিকে চলে যাবে। এখানে যদি 2 থাকতো তাহলে এই দিকে চলে আসতো, তাহলে অ্যান্সার কি হবে, ডান দিকে। তারপরেরটা দেখো, তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যায়? তাপহারি বিক্রিয়া বলতে কি বোঝায়, যারা হচ্ছে প্লাস তারাই তো তাপহারি বিক্রিয়া। তাপহারি বিক্রিয়া কি, যারা হচ্ছে প্লাস তারাই তাপহারি। তাপমাত্রা বৃদ্ধি করা মানে প্লাস, তাহলে কি হয়, আবার প্লাস প্লাস প্লাসই হয়। তাহলে বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে চলে যায়, প্লাস মানে কি, ডান দিকে চলে যাওয়া। বুঝছো? আর হচ্ছে তাপ উৎপাদির ক্ষেত্রে কি, তাপ উৎপাদির ক্ষেত্রে মাইনাস, তাপ উৎপাদির ক্ষেত্রে সিম্বল কি, মাইনাস। মাইনাস, এখানে যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াও তাহলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। এটা হচ্ছে তাপ উৎপাদীর ক্ষেত্রে। তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে বামে যাবে, আর হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডানে যাবে। কোনটি তাপহারী বিক্রিয়া? আমরা তাপ উৎপাদী পড়ছিলাম, তাপ উৎপাদীর ক্ষেত্রে কি বলছিলাম, হাই কালাসাথীর মিথা নাই, হাই কালাসাথীর মিথা, কালাসাথীর মিথ্যা নাই, এটা আমরা পড়ছিলাম তাপ উৎপাদীর ক্ষেত্রে। তাপ উৎপাদী, কিন্তু এটা তো আমাদের তাপ হারিয়ে যাইছে, তাই না? তাহলে হাই দিয়ে আমরা কি শিখছিলাম, হাইড্রোজেন, হাইড্রোজেনের সঙ্গে তারপর কালা সাথীর, মিতা মানে মিথেন, নাই মানে কি, নাইট্রোজেন। তাহলে এখানে সবগুলোর সঙ্গে অক্সিজেন, অক্সিজেন যদি যোগ করি আমরা, অক্সিজেন, লাস্টেরটার সঙ্গে অক্সিজেন হবে না, লাস্টেরটার সঙ্গে হবে হাইড্রোজেন, এটা মাথায় রাখবা, এটার সঙ্গে হবে হাইড্রোজেন। তাহলে এখানে কি, H2O, এখানে কার্বন ডাই অক্সাইড, এখানে SO2, এখানে মিথেন, আর এখানে NH3। এখানে বলছে আমাদের তাপহারী বিক্রিয়া, তো এগুলা নাই কোথায় দেখো তো, এগুলা নাই একমাত্র এই যে এইটাতে, তাই না? তাহলে অ্যান্সার হবে খ। অ্যান্সার কি হবে, খ। এখন দেখো NO2SO3 যৌগে সালফারের জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা কিভাবে বের করে? Na2SO3, এখানে তুমি দুইটা নিয়মে বের করতে পারবা। একটা হচ্ছে উপরে তুমি একবারেই বের করতে পারবা, যখন কার্বনের হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 2, 2 এর সঙ্গে 3 গুণ করলে হয় 6, তাহলে -6। আর এখানে সোডিয়ামের জারণ সংখ্যা 1, 1 এর সঙ্গে 2
গুণ করলে +2, তাহলে আমাদের শূন্য মিলাইতে হবে। তাহলে কি হবে? এখানে -6 আছে, এখানে +2 আছে, এখানে যদি +4 যোগ করি তাহলে না শূন্য হয়। তাহলে অ্যান্সার কি হবে? +4। তুমি এটা অন্যভাবে বের করতে পারবা। কিভাবে দেখো? তোমার তো শূন্য মিলাইতে হবে। তো শূন্য ইকুয়াল টু, দেখো এখানে কত, 1 গুণন 2, তারপরে হচ্ছে প্লাস এক্স, তারপরে প্লাস এখানে -2 ইন্টু 3, তাহলে কি হয় দেখো? 2 প্লাস এক্স মাইনাস 6, তো ক্যালকুলেশন করলে এখানে এক্স মাইনাস 4 আসে, এক্স মাইনাস 4। তাহলে তুমি যদি এটা করো তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? এখানেও 0, এখানেও 0, তাহলে এই যে 4টাকে এই পাশে পার করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 4। এইভাবে করতে পারবা, এক্স ইকুয়াল টু 4। কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার? এখন ক্ষার দেখো প্রত্যেকটাতে কিন্তু হাইড্রোক্সাইড আছে। এখন ক্ষার আমরা কিভাবে বুঝি? এখন দেখো, আমরা একটা সূত্র জানি, ছন্দ জানি, সেটা হচ্ছে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এখানে দেখো পটাশিয়াম, পটাশিয়াম কি নিচের দিকে আছে না? এখন শক্তিশালী ক্ষার 2 নম্বর যেটা আছে, এই অপশন, এইটা দিলে শক্তিশালী। আর এটা কি শক্তিশালী না? এটা উপরে আছে, যেটা হচ্ছে নিচের দিকে আছে সেটা সবচেয়ে বেশি শক্তিশালী। আর ম্যাঙ্গানিজ এটা তো হচ্ছে 2 নম্বর গ্রুপের, 2 নম্বর গ্রুপের ওটা হচ্ছে মৃৎ ক্ষার, এটা তো আগেই হবে না। তাহলে অ্যান্সার কি হবে? KO H। তারপরে দেখো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি হয়? আমরা পড়ছিলাম না, ডান থেকে বামে গেলে ধাতব ধর্ম কমে, তাহলে অধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পায়। ডান থেকে বামে গেলে অধাতব ধর্ম, এটা হচ্ছে আইদের মতো, বুঝছো? আইদ যেমন, সেটাই। আইদ সমানুপাতিক, অধাতব ধর্ম একই জিনিস, বুঝছো? বাম থেকে ডানে গেলে বাড়ে। তারপরটা দেখো, ল্যাবরেটরিতে কোন গ্যাসটি নির্গমনের জন্য ফিউম হুড ব্যবহার করা হয়? ল্যাবরেটরিতে কোন গ্যাসটি ব্যবহারের জন্য ফিউম হুড? এটা হবে H2S, এটা একটা বিষাক্ত গ্যাস। এই বিষাক্ত গ্যাসের জন্য ফিউম হুড ব্যবহার করা হয়। তারপরে দেখো, ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়? এই যে এটা একটা ড্যানিয়েল কোষ, এইটা একটা ড্যানিয়েল কোষ। এই ড্যানিয়েল কোষে তোমার ক্যাথোড হিসাবে, ক্যাথোড বলতে যারা ইলেকট্রন কি করে, ত্যাগ করতে পারে, আর অ্যানোড মানে গ্রহণ করতে পারে। ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়? ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে সিউ দণ্ড, বুঝছো? সিউ দণ্ড, এটা একটা ড্যানিয়েল কোষ। এই যে এই দণ্ডগুলা আছে এখানে, এই দণ্ড, এখানে দুই পাশে 2টা দণ্ড থাকে। এই দণ্ডগুলা কি? এই যে এই দণ্ডগুলা, এগুলা হচ্ছে সিউ বা কপার, কপার দিয়ে তৈরি, কারণ কপার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তারপর একটা দেখো, গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখন দেখো, গ্যালভানিক শক্তিতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, বুঝছো? রাসায়নিক শক্তি কি শক্তি? বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। আর রাসায়নিক শক্তিতে কি? বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রা- তারপর একটা দেখো, লবণ সেতুতে সাধারণত কোন লবণটি ব্যবহৃত হয়? লবণ সেতুতে সাধারণত অনেক ধরনের লবণই ব্যবহৃত হয়। তার মধ্যে বিশেষ কয়েকটি হলো NH2, এটা হচ্ছে মরিচার রাসায়নিক সংকেত। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ধাতু? দেখো, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় হচ্ছে অক্সিজেন। সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় কি? অক্সিজেন। তারপরে পাওয়া যায় সিলিকন, তারপরে পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এখানে যেহেতু অক্সিজেন আর সিলিকন নাই, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম তাহলে অ্যান্সার হবে। কোনটি আগ্নেয় শিলা? কোনটি হচ্ছে আগ্নেয় শিলা? এটা একটি আছে, সেগুলো কি কি একটু লক্ষ্য করো। সেগুলো হচ্ছে একটা KCl, একটা হচ্ছে Cl-, তারপর KCl KNO3, তারপরে হচ্ছে NH4NO3, তারপর একটা হচ্ছে Na2SO4। তাহলে এখানে অপশনে আছে খ, এটা হবে অ্যান্সার। তারপরটা দেখো, নিচের কোন বিক্রিয়াটি ক্যাথোডে ঘটে?
ক্যাথোডে সবসময় তোমার কোন বিক্রিয়াটি ঘটে একটু বলো তো, নিচের কোন বিক্রিয়াটি ক্যাথোডে ঘটে? সবসময় হচ্ছে বিজারণ ঘটে। সবসময় কি বিজারণ ঘটে? আর অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। এটা মাথায় রাখবা। অ্যানোডে সবসময় জারণ ঘটে, জারণ। আর হচ্ছে ক্যাথোডে সবসময় হচ্ছে বিজারণ ঘটে, বিজারণ। তাহলে অ্যান্সার কি হবে? খ। তারপরটা দেখো, কোনটি রিচার্জেবল বা পুনরায় চার্জযোগ্য ব্যাটারি? এটা তো তোমরা বোঝোই। কোনটি? লিথিয়াম আয়ন ব্যাটারি। আর ড্রাই সেল কোনগুলা? ওই যে তোমাদের ঘড়িতে যেগুলো ব্যবহার করা হয়, এগুলো তোমার চার্জ দেওয়া যায় না, একবার চার্জ শেষ হলে ফেলে দিতে হয়। আর লিথিয়াম আয়ন ব্যাটারিকে তুমি বারবার, আমাদের ফোনের ব্যাটারিগুলোর পিছনে লিখবা যে লিথিয়াম আয়ন দেয়া আছে, এটা বারবার ব্যবহার করা যায় চার্জ দিয়ে দিয়ে। তারপরে দেখো, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং। এটা হচ্ছে মুখস্থ, এটা মুখস্থ করবা। মরিচার রাসায়নিক সংকেত কোনটি? এটা মরিচার রাসায়নিক সংকেত হচ্ছে, আমি এটা লিখে দিই, এটা অপশনগুলো ওঠে নাই। মরিচার রাসায়নিক সংকেত হচ্ছে Fe2O3। আর হচ্ছে Fe2O3। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক বলো তো? এটা হবে জিঙ্ক। এগুলা আসলে মুখস্থ, এগুলা বোঝার কিছু নাই, তুমি এটা মুখস্থ করবা। ক্যালামাইন হচ্ছে কোন ধাতুর আকরিক? জিঙ্ক। নিচের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে কি বোঝাচ্ছে? যেগুলো তোমার এই যে বাক্স আছে, যেমন হচ্ছে বেনজিনের বাক্স আছে না? এই যে বাক্স, বেনজিন। ঠিক আছে, এরা হচ্ছে অ্যারোমেটিক। আর এলিফেটিক কোনগুলা? এলিফেটিক হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে এলিফেটিক। তাহলে অ্যারোমেটিক কোনটি? বেনজিন, এটা হচ্ছে অ্যারোমেটিক। তারপরে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের। আর অ্যালকিনের কোনটি? অ্যালকিনের হচ্ছে CnH2n। আর হচ্ছে অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন। তারপর এটা দেখো, পলিথিন তৈরির মনোমার কোনটি? পলিথিন। ইথিন, নামের সঙ্গেই মিল আছে না? পলিথিন, ইথিন। তাহলে পলিথিন তৈরির মনোমার হচ্ছে ইথিন। এটা হচ্ছে এরকম, CH2 বন্ড CH2। ভিনেগার হলো, ভিনেগার কি? 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এটা মুখস্থ, এটা তো তোমাদের জানা জিনিস। আর 4 থেকে 10%, 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ইথানোয়িক অ্যাসিড তো বোঝো, CH3COOH। তারপরটা দেখো, রেক্টিফাইড স্পিরিটে ইথানলের পরিমাণ কত? এগুলো সব আসলে মুখস্থ। এটা হচ্ছে 95.6। তারপরে শেষ। তো দেখো, তোমাদের মোটামুটি 109টা এমসিকিউ সলভ করছি। তো এগুলো যদি তুমি ভালোভাবে করো, আমি আশাবাদী এখান থেকে তোমরা মিনিমাম 15টা এমসিকিউ কমন পাবা। আর হচ্ছে তোমাদের হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা জৈব যৌগ যেটা আছে, এটা সম্পূর্ণ এমসিকিউ দিতে পারি নাই, কারণ এখানে তোমার অনেক এমসিকিউ আছে, তুমি এক ক্লাসে দিতে গেলে প্রায় 5 ঘন্টার ক্লাস চলে যাবে। তো আমি চেষ্টা করব আরেকটা ভিডিওতে জৈব যৌগ কাভার করে দিতে। তোমরা যদি চাও তাহলে আমি দিব, কমেন্ট বক্সে জানায়ও। আর ক্লাসটি কতটুকু উপকৃত হয়েছে এটাও জানাইতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস ফর ওয়াচিং। আর ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।